আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, বিএনপি দলগতভাবে ভারতের বিরোধিতা করছে এবং ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে একটি লং মার্চ করেছে ডিসেম্বর মাসের 11 তারিখ রোজ বুধবার। এবং এটি দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে। বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী, তার নেতৃত্বে এই লং মার্চটি পরিচালিত হয়েছে। ভারতে যেভাবে বিজেপি নেতা শুভেন্দু তিনি বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছেন, একইভাবে বিএনপির এই নেতা ভারত বিরোধী প্রচারণার নেতৃত্বে এখন রয়েছেন। এর ফলে বাংলাদেশে যে ক্ষমতা রাজনীতি এবং ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাবপত্র 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। এর কারণ হলো যে বিএনপির একটা গ্রুপ, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটা গ্রুপ, তারপরে ইকবাল মাহমুদ টুকু সাহেবের এই গ্রুপে আছেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করে আসছিল এবং এটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এই গ্রুপটির মাধ্যমে, যাদেরকে ভারতপন্থী বলা হয়। এবং এই ভারতপন্থী দলের মধ্যে যারা রয়েছেন, তারা প্রকারান্ত জনাব তারেক রহমান সাহেবকে বিভিন্ন সময় এই আশ্বাস দিয়েছেন যে ভারত যথাসময়ে বিএনপিকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে। এবং জনাব তারেক রহমান সাহেব যে লন্ডনে আছেন, তার সঙ্গেও ভারতের যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে রয়ের যারা এজেন্ট রয়েছেন, নিশ্চয়ই তাকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। তো এই জায়গাটিতে অলনে ছাড়েন এই যে জনাব রিজভী সাহেবের কথাবার্তা, কর্মকাণ্ড এবং তার যে লং মার্চ, এর মাধ্যমে বিএনপি যে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সংযোগ করার চেষ্টা করছিল এবং ক্ষমতায় আসার জন্য ভারতের বন্ধুত্ব তারা যেভাবে আশা করছিল, এটাতে একটি পেরেক পড়ে গেল। এবং এটি বিএনপির জন্য এই মুহূর্তে লাভজনক হবে না এটি ক্ষতির কারণ হবে, এটি বলার সময় এখনো আসেনি। এই কারণে রাজনীতিতে আসলে ইউটার্ন করতে হয়, তারপরে শেষে অ্যাবাউট টার্ন করতে হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো একেবারে সেই প্রথম থেকেই যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছিলেন, তখন থেকেই মূলত ভারতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কটি নানাভাবে টানাপোড়েনের মধ্যে ছিল। যেমন দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি রাষ্ট্রীয়ভাবে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিলেন, কিন্তু ভারতকে আবার থ্রেট দেওয়ার জন্য তিনি আবার ফারাক্কা অভিমুখে মৌলানা ভাসানী যে লং মার্চ করেছিলেন, সেই লং মার্চটিকে তিনি বাধা দেন। তো এটা নিয়ে শেষমেশ কিন্তু ভারতের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক এটি নষ্ট হয়ে গিয়েছিল এবং তার পরিণতি বিএনপিও ভোগ করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভোগ করেছেন। আবার শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, এখানেও শেখ হাসিনা বেশ কয়েকবার ডুয়েল খেলার চেষ্টা করেছেন, ডবল স্ট্যান্ডার্ড তিনি শো করেছেন। তিনি কখনো আত্মতৃপ্তিতে যে তিনি বড় হয়ে গেছেন, ভারতের কোনো সহযোগিতা তার দরকার নেই, দ্বিতীয়ত তিনি ভারতকে যা দিয়েছেন ওটি ভারত 14 জনমেও তার ঋণ শোধ করতে পারবে না, এই কথা তিনি প্রকাশ্যে বলেছেন। এটা ভারত স্বাভাবিকভাবে নেয়নি। ভারত তাকে সবসময় মনে করেছে যে তিনি দিল্লির অনুগ্রহ ভাজিকা। দিল্লি তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তার যারা প্রতিপক্ষ, তারা তাকে টিটকারি করে বলতো শেখ হাসিনা হলেন দিল্লির দাসী, কৃতদাসী। আরও অনেক কথা, অশ্লীল অশ্রাব্য কথা আওয়ামী লীগ বিরোধী লোকজন বলে আসছে। তো এই কথাগুলো শেখ হাসিনা হয়তো শুনেছেন, তাকে মর্মাহত করেছে, বেদনাহত করেছে এবং তিনি সেই জায়গা থেকে বের হওয়ার জন্যে তিনি আমার হাতে সব ক্ষমতা, তিনি বারবার স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন। দিল্লি দাসীর পরিবর্তে দিল্লিকে নিজের দাস বানানোর জন্য তিনি ঔদত্য দেখানোর চেষ্টা করেছেন মাঝে মধ্যে। এগুলো এক, যেটি বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। শেখ হাসিনা তৃতীয়বারের মতো এই তার যে ছলচাতুরি নির্বাচন, এটাতে সফল হওয়ার পর তার যে উষ্মা, তার যে ক্রোধ, তার যে রাগ, এটা বহু গুণে বেড়ে গিয়েছিল। ফলে তিনি ভারতের সঙ্গে খেলার চেষ্টা করেছেন, এটি ভারত স্বাভাবিকভাবে দেয়নি।
দ্বিতীয়ত তিনি আসলে চীনকে অস্বীকার করতে পারেন, তার লোভ হয়েছে চীনের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করবেন। এবং তার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে চীন তো আমাদের জন্য বস্তা ভরে ভরে টাকা নিয়ে বসে আছে। তো চীনের সঙ্গে সেই যে কূটনৈতিক সমঝোতা, এটা ভারত স্বাভাবিকভাবে দেয়নি। তিনি আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক করতে চেয়েছেন, আবার আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক নষ্ট করতে চেয়েছেন, কিন্তু বিকল্প তিনি শক্তির সন্ধান তিনি করেন। এই কারণ হলো চীনের সঙ্গে যদি তার বন্ধুত্ব বা আমেরিকার সঙ্গে যদি তার বন্ধুত্ব করতে হতো, তিনি যদি সরাসরি আইএসআই সহযোগিতা নিতেন, পাকিস্তানের সহযোগিতা নিতেন, যেটা বর্তমানে ইউনূস সরকার করছেন, তাহলে ওটা খুব দ্রুত হতো। রাতারাতি একেবারে সরাসরি একেবারে আপনি কারো দরবারে যাবেন, সবাই কিন্তু পিঠ ধরতে হয়, এটাই তো আমাদের এই সমাজের নিয়ম। তো সেটা না করে তিনি দুই হাতে পাকা খেলোয়াড়ের মতো খেলার চেষ্টা করেছেন, এবং সেই খেলার ফলে তিনি যে অবস্থার মধ্যে পড়েছেন, আপনি দেখবেন যে এগুলো যখন গবেষণা হবে, সবাই দেখবে যে এই যে শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকা এবং ভারতের জয়েন্ট একটা অপারেশন ছিল, এবং তারাই এই শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়েছে। এই অবাধ্য শেখ হাসিনাকে বাধ্য করার জন্য, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আগামীতে আরো বড় পরিসরে বাংলাদেশে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সুযোগ যে তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এই জন্য তারা শেখ হাসিনাকে আজাদ দুর্বল করে নিজেদের কৃতদাসী বানাতে হবে, আবার শেখ হাসিনার অবর্তমানে যে অরাজকতা তৈরি হবে, সেই অরাজকতা তারা গোলাপাড়িতে মাছ শিকারের মতো একটা ব্যবস্থা করবে, যেটা তারা এখন করে যাচ্ছে। তো এটা শেখ হাসিনার সেই পরিণতি, যে সেখান থেকে বিএনপি কিন্তু এখনো শিক্ষা নিতে পেরেছে কিনা আমি বলতে পারবো না। তবে অতীতে বিএনপির যে দোদুল্যমানতা, এই দোদুল্যমানতার কারণে কিন্তু বিএনপিকে অনেক মূল্য পরিশোধ করতে হয়েছে। আপনারা জানেন যে সংসদে যখন নয়ন পার্লামেন্টে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী, তখন শমশের মুবিন চৌধুরী পররাষ্ট্র সংক্রান্ত বিএনপির যে বিষয় আদি তিনি দেখতেন, এবং তার সঙ্গে দিল্লির একটা নিদারুণ সম্পর্ক ছিল, ভীষণ রকম সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্কের ভিত্তিতে তিনি মোটামুটি দিল্লিকে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন, অনেকটা খেপিয়ে তুলেছিলেন। এবং যদি হেফাজতের ঘটনা না ঘটতো এবং শেখ হাসিনা যদি আত্মসমর্পণ না করতেন ওই সময়টাতে, এবং বেগম জিয়া যদি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে হয়তো 2013 সনেই আওয়ামী লীগের যে পথ পরিবর্তন এটা কনফার্ম হয়ে যেত। 2014 সনে ইলেকশন হতো এবং বিএনপি ক্ষমতা আসতো। সেটা কিভাবে হলো? শেখ হাসিনার আচার আচরণে ভারত 2012-13 সনে বিরক্ত হয়ে পড়েছে, এবং ওই সময়তে শেখ হাসিনাও কিন্তু বিরক্ত হয়ে পড়েছিলেন, এবং তিনি প্রকাশের সংসদে তখন তিনি বলেছিলেন, বেশ কয়েকবার বলেছিলেন যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দিল্লি চেষ্টা করছে, এবং এর আগেও দিল্লি গ্যাস চেয়েছিল, আর তিনি দেননি। এই কারণে 1996 থেকে 2001 পর্যন্ত চমৎকার একটি শাসন তিনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। তারপরেও ভারত তাকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে বসিয়েছিল, এবং বিএনপি এখন আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে, ভারতও পুরনো খেলায় মেতে উঠেছে। এই কথাটি কিন্তু উনি পার্লামেন্টে দাঁড়িয়ে 2011 সনের দিকে সম্ভবত তিনি বলেছিলেন। এইগুলো এক দৃশ্য। দ্বিতীয় দৃশ্য হলো মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন এই শমশের মুবিন চৌধুরীর নেতৃত্বে ভারতের সঙ্গে বা দিল্লির সঙ্গে বিএনপি এরকম একটা বন্ধু